এবং আপনাদের এই যে প্ল্যাটফর্মটা একটা ব্রডার প্ল্যাটফর্ম, আর আমি নর্মালি কথা বলি শুধু টেকনিক্যাল লোকের কাছে, তো এই জন্য আমার জন্য এটা খুব ইউজফুল, এখানে এসে অনেক কিছু জানতে পারলাম। তো আমরা যেটা তো আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এগ্রিকালচারাল ইনোভেশন, সাস্টেইনেবল কাল্টিভেশন, ফার্মিং প্র্যাকটিসেস, এবং এটার সাথে কার্বন মার্কেটের যে অপরচুনিটি, কার্বন সেকুয়েস্ট্রেশন বা অফসেট, যেটা কার্বন অফসেট বলে আন্তর্জাতিকভাবে, এটার একটা সমন্বয় ঘটিয়ে নতুন ধরনের রিয়ালিটি তৈরি করা অন দ্য গ্রাউন্ড, নতুন ধরনের ক্রপ তৈরি করা, নতুন ধরনের মেথোডোলজি তৈরি করা। উনি অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রাইং এর কথা বলেছেন, এটা একটা মেথড। তো এক্সিস্টিং মেথড তো আছেই, আমরা উই ওয়ান্ট টু ক্রিয়েট নিউ মেথড। কারণ আমরা দেখতে পেলাম যে নতুন মেথড তৈরি করার অনেক সুযোগ আছে। শুধু যে এক্সিস্টিং মেথড আমরা ইউজ করব, সোলার টেকনোলজি আছে আমরা সোলার করব, এটা তো হতে পারে। আরেকটা হচ্ছে যে আমরা ক্রিয়েটিভলি চিন্তা করব যে হাউ টু ক্রিয়েট নিউ মেথড, এটা আমাদের রাস্তা, আমরা যেটা করি। তো প্রথমে আমি বলি যে লট অফ ক্রপস আর পেরেনিয়াল। এখানে নেপিয়ার গ্রাস দেখা যাচ্ছে। নেপিয়ার গ্রাসের ক্যারেক্টার হচ্ছে প্রত্যেকটা মানে 6 ইঞ্চি দূর দূর রুট বের হয়। এটা খুবই আজব একটা জিনিস। এবং মানুষ যখন প্রথম আফ্রিকান সাভানা থেকে বেরিয়ে আসলো, হিউম্যান রেস অ্যাবাউট 100,000 ইয়ার্স আগে, ওই সময়টার কথা ভাবতে হবে, কারণ ওই সময় আমাদের ক্রপগুলো তৈরি হয়েছে। আমরা যে মাঠে যে ক্রপ দেখতে পাই, ইরিবিরির কথা বাদ দিলাম, আমাদের ট্রেডিশনাল ক্রপ যেটা 100 বছর আগে ছিল, 50 বছর আগে ছিল, ওইগুলা কোথা থেকে আসলো? ওইগুলো তো আকাশ থেকে আসে না। ওইগুলো ইট ওয়াজ রেজাল্ট অফ সাম সায়েন্টিস্ট, যাদের নাম আমরা জানি না, কিন্তু তারা আমাদের এই আমন ধান, আউশ ধান এগুলো তৈরি করেছে। কিভাবে করেছিল? প্রথমে যখন মানুষ ঘুরে বেড়াতো, তাদের বলতো ফরেজিং বা হান্টার গ্যাদারার। হ্যাঁ, ছেলেরা শিকারে যেত আর মেয়েরা গুড়া মানে শস্যের গুড়া কালেক্ট করতে যেত। বিভিন্ন এইরকম নেপিয়ার গ্রাসের মতো এগুলো মাঝে মাঝে ফ্লাওয়ার করে, খুব ছোট ছোট ইয়ে ছিল, গ্রেইন ছিল, ওইগুলাকে এনে মর্টার এন্ড প্যাসেলে করে, ওইটা ছিল খাবার। কোনো শস্য ছিল না পৃথিবীতে। তারপরে করলো কি, এটা ফিমেলরা করেছে। তারা দেখতে পেল যে ওই গোড়ার মধ্যে কিছু বিগার সিড আছে, বিকজ অরিজিনালি সিড ওয়াজ ভেরি স্মল। সারাদিন ঘুরে এইটুকুন হাফ কিলো পাওয়া যেত। তো মেয়েরা নোটিস করলো, ফিমেল ইনোভেটররা এটা করেছিল। তারা দেখলো যে কিছু কিছু গ্রেন আছে বড়, আর আরেকটা হচ্ছে যে পুরোনো গ্রেনগুলো সব ঝরে পড়ে যেত, বাতাসে উড়ে যেত। এরকম এই যে বিএনপির ইয়েতে দেখান ধানের ছড়া, এরকম ছড়া পৃথিবীতে কোথাও ছিল না, তাই না? এগুলা মানুষ তৈরি করেছে, সায়েন্টিস্টরা তৈরি করেছে, আনফরচুনেটলি তাদের নাম আমরা জানি। তো ওইটাতে একটা সুং লাগানো ছিল, ওইটা হেলিকপ্টারের মতো বীজ উড়ে যেত। প্রকৃতি বীজকে উড়ে যাওয়ার জন্য এবং হারিয়ে যাওয়ার জন্য তৈরি করেছে, মানুষের খাবারের জন্য তৈরি করেনি। এটা বুঝতে হবে, এটা অনেকে বিশ্বাস করতে চায় না। মানুষ মনে করে যে ফেরেশতারা এরকম ইট টাইপের ধান এনে এখানে মাটিতে নিয়ে আসে, এটা কেউ করে না। এইখানে হিউম্যান এভলিউশনের মাধ্যমে কো এভলিউশন হয়েছে ক্রপ এবং মানুষের। মানুষ ক্রপকে সিলেক্ট করেছে আর ক্রপ মানুষকে সিলেক্ট করেছে। তো ক্রপ কিভাবে মানুষকে সিলেক্ট করলো? এই যে মেয়েরা আনছিল, মোটা দানা আনছিল, এবং যেটা যেটা ঝরে পড়ে না ওইটাকে রাখছিল, কারণ কাঁধে করে হেঁটে হেঁটে আসতো, যা ঝরে যাওয়ার ঝরে যেত, আর যেটা থাকার সেটা থাকতো। তো এক সময় মানুষ দেখলো যে ঘরের পাশে এই একই শস্য গ্রো করছে, যেটার বীজ অনেক বড় এবং ঝরে পড়ছে না। অবাক হয়ে একদিন দেখলো, সে যেমন সেই যুগের একটা আইনস্টাইন, সে সকালবেলা উঠে দেখলো যে এখানে ক্রপ হয়েছে যেটা পৃথিবীতে কেউ দেখে নেই। এটা বড় বড় দানা এবং ওই আবার বিএনপির কথা বলছি যে ওইরকম দেখাচ্ছে, ধানের শীষ দেখাচ্ছে বা গমের শীষ দেখাচ্ছে। তখন একটা এগ্রিকালচার রেভলিউশন শুরু হলো। তখন করলো কি, ছেলেরা এসে এই ক্রপগুলা গ্র্যাব করলো। এই সময় কিন্তু মেয়েরা অধিকার হারালো এই টাইমে। তো ছেলেরা করলো কি, তারা বললো যে না, এই ক্রপগুলো এখন আমাদের। তারা জমি দখল করলো, এবং এই ক্রপগুলোর একটা বৈশিষ্ট্য, 3টা বৈশিষ্ট্য ছিল, মেজর বৈশিষ্ট্য। একটা হলো বীজ অনেক, দানা অনেক বড়। 2 নম্বর হচ্ছে ঝরে পড়ে না, এবং এগুলা সিজনাল। একটা সময়ের পরে এটা একসাথে সব ফুল দিচ্ছে, একসাথে সব দানা হচ্ছে।
আউশ আমাদের দেশের কনটেক্সটে বলতে পারি, অন্য দেশে অন্যরকম আছে। বুড়ো, আউশ এবং আমন। বুড়োটা হচ্ছে সিজনের নাম, ইরি হচ্ছে প্রতিষ্ঠানের নাম, বিরি হচ্ছে প্রতিষ্ঠানের নাম। এই সিজনের নামকে, ধানকে অবশ্যই সিজন বলা উচিত। বুড়োকে এবং বিরিকে সমার্থক করা উচিত না, ইট ইজ নট গুড, কারণ বিরি ছাড়া অন্য ধান আছে, তাই? তো এই যে সিজন হলো, এটা প্রাচীন যুগে হলো, অনেকে বলে 15,000 বছর আগে হলো। এবং এগ্রিরিয়ান রেভলিউশন তখন শুরু হলো, এক ধরনের প্রিমিটিভ ক্যাপিটালিজম শুরু হলো, কারণ মানুষ জমি দখল করলো। শক্তিশালী লোকরা, তখন তো জোর যার মুলুকটা, তাই না? এখনো জোর যার মুলুকটা, কিন্তু সেই সময় আরো বেশি ছিল। তারা জমি দখল করলো এবং তাদের এই নতুন শস্যগুলো লাগানো শুরু করলো, এবং এগুলো একটা সার্টেন টাইমে পাকে, যেহেতু তারা এগুলাকে হারভেস্ট করলো, গ্রানারিতে রাখলো। গ্রানারি পাহারা দেওয়ার জন্য সিপাহী শান্তি নিয়ে আসলো, এবং প্রিটি মাচ পৃথিবী এখন যেমন দেখা যাচ্ছে যে সব শক্তিশালীরা রুল করছে, ওইরকম হয়ে গেল প্রায় 15,000 বছর আগে এগ্রিকালচার রেভলিউশন। এবং মেয়েদের যে ক্ষমতাহীন করার যে প্রক্রিয়াটা এইভাবে পাকাপোক্ত হলো এগ্রিরিয়ান রেভলিউশনের মাধ্যমে। তো এখানে ক্লাইমেট চেঞ্জের সাথে এটা সম্পর্ক কি আমি একটু বলি, এটা ইম্পর্টেন্ট, এটা শুধুমাত্র একটা গল্প, ফাদার ব্যাপার না। একটু আগের স্লাইডে যাও। তো মানুষ যখন এইরকম পেরেনিয়াল গ্রাসকে এরকম ধানে পরিণত করলো, তখন তাদের অজান্তে, তারা যেটা জানতো না, কিন্তু এখন আমরা এটা জানি যে এই শস্যের রুটগুলো ছোট হয়ে গেল। যখন একটা পেরেনিয়ালকে অ্যানুয়াল করা হয়, তখন এটা রুটটা ছোট হয়ে যায়, কিন্তু রুট তো অদৃশ্য। তো সেই প্রাচীন মানুষই এক ধরনের ক্লাইমেট চেঞ্জের প্রথম ড্যামেজের সূচনা করলো বাই সিলেক্টিং ফর প্রফিট। কেন তারা এটা করলো? কারণ এটা প্রফিট। একটা টাইমে একজনের জমি থাকবে, একজন ক্যাপিটালিস্ট থাকবে, সে ল্যান্ড ওন করবে, সে হারভেস্ট করবে, আর অন্যরা সবাই ওয়ার্কার হয়ে যাবে। এই বর্তমান দুনিয়া এখন যেভাবে আমরা দেখতে পাচ্ছি ওইরকম হয়ে গেল প্রথমবারের মতো। তার আগে কিন্তু সমতা ভিত্তিক একটা হান্টিং ফরেজিং, যেখানে ক্রপগুলো সারাক্ষণ ফসল দিচ্ছে, যে যার মতো নিচ্ছে, কোনো প্রপার্টি ছিল না। নেক্সট স্লাইড। এই এটা অ্যাপোমিক্সিসটা আমি একটু ইগনোর করবো, আমি ক্লাইমেট চেঞ্জের বিষয়টা বলবো। এটা যাই হোক, আমি আরেকটা কাজ করেছিলাম যে পিতৃহীন বীজ, উনি কিছুটা বললো, এটা আরেকটা প্রজেক্ট যে কেন পলেন লাগবে, কেন পিতা লাগবে, এরকম একটা এক্সপেরিমেন্ট আমরা করে আমরা সাকসেসফুলি দেখিয়েছিলাম যে শুধুমাত্র মাতা থেকেই ম্যাটারনাল সিড প্রডিউস করা সম্ভব, এবং এটা নেচারে কাভার স্টোরি হয়েছিল বছরখানেক আগে। বাট ওই কথা আমি বেশি একটু যেতে চাই না, আমি ক্লাইমেট টপিকটাতে থাকতে চাই। এইটাতে ক্লাইমেটের একটা দিক রয়েছে যে যদি পলেন না থাকে তাহলে বীজটা খুব ভালো হয়, কারণ গরম যখন পড়ে তখন পলেন নষ্ট হয়ে যাবে। কাজে পলেন ইন্ডিপেন্ডেন্ট এগ্রিকালচার সিস্টেম অনেক ভালো, এবং এটার সূচনা আমরা করেছি। তো এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট বলা যে আমরা সবকিছু একটা গ্রামে করি। এটা আমাদের গ্রামের কিছু ড্রোন ছবি, খুব সুন্দর নদী আছে, একটা ব্যান্ড ইন দ্য রিভার, নদীর বাঁক আছে। মোটামুটি এরকম জায়গায় আমরা চাষবাস করি, এবং আমাদের অনেকগুলো পুরোনো দিঘি আছে। এটা লিটারালি আমার বাড়ি, এখানে আমাদের বড় বড় পুকুর আছে। সো উই হ্যাভ লট অফ ওয়াটার, উই হ্যাভ রাইস ল্যান্ড। এটা আমার পৈতৃক জমি, এবং এখানে গবেষণা করার জন্য প্রায় 2000 সাল থেকে আমি বিদেশে, আমি 45 বছর ধরে বিদেশে। তো 20 বছর আমি খোঁজখবর নিয়ে নাই, তারপর 20 বছর আগে, 25 বছর আগে এসে আমি এই জায়গাটাকে আবাদ করে এখানে আমি কাজ করি। এবং আমি সবসময় ওয়েস্টার্ন অডিয়েন্সকে দেখাচ্ছি আমাদের রেলওয়ে লাইন, খেলনার মতো দেখাচ্ছি, এটা আমাদের রেলওয়ে লাইন আছে। এটা রেলওয়ে দেখে আমি খুব খুশি হয় যে রেলওয়ে আছে, জায়গাটা অত ব্যাকওয়ার্ড না। নেক্সট স্লাইড। এবং আমরা কিভাবে চাষবাস করি, আমরা মোটা দাগে একটা জিনিস করতে চাইলাম যে শস্যকে আমরা পেরেনিয়াল করে দিই। ঠিক আদিম মানুষ পেরেনিয়ালকে অ্যানুয়াল করেছিল, সিজনাল করেছিল, ঋতুর অনুগত করেছিল সিলেকশনের মাধ্যমে। কারণ ধানের আদি জননী অরাইজা, রফিফগান, অরাইজা নিবারা, এগুলো পেরেনিয়াল ছিল। আর আমরা যেমন যেটাকে বলি ডি ডোমেস্টিকেশন, মানে আমরা ডোমেস্টিকেশনের অতি পুরোনো যুগে ফিরে যাব, শস্যগুলোকে আমরা প্রাচীন করে তুলব। কিভাবে করলাম? এই সিলেকশন। এটা হচ্ছে আমাদের জেনেটিক সিলেকশন, যে প্রথমবার আমরা হারভেস্ট নিলাম, তারপরে ওই কাটা জায়গা থেকে যাতে আরো গজাতে পারে ওইটা আমরা সিলেক্ট করলাম। তো ওইটা তো আমরা একটা ব্রিডিং এবং মিউটোজেনেসিসের মাধ্যমে করলাম। সাধারণ ধান তো একবার দিয়েই মারা যায়, আর গজায় না। কারণ প্রাচীন মানুষ এটা এনশিওর করেছিল
ক্যাপিটালিস্টরা করেছিল ওই সময়, যে যেটাতে আর গোদায় না যেন, কারণ গোদালে তো আরো অনেক লোক পেয়ে যাবে, তাই না? সেই জন্য ওরা এক ধরনের শস্যকে সিলেক্ট করেছিল যেটা একটা ফসল দিবে তারপর মারা যাবে। এবং আমাদের ভ্যারাইটিগুলো যখন আমরা লাগানো আমরা দেখতে পাবো যে অনেকগুলো ভ্যারাইটি আছে কোনো অবস্থাতে রিসারেক্ট করা যায় না, কিন্তু জেনেটিক্সে যেটা করা যায় না সেটা তৈরি করা সম্ভব। তো এত ডিটেলস আমি যাব না, শুধুমাত্র এটা বলবো যে থ্রু এ প্রসেস অফ ওয়ার্ক অফ মেনি ইয়ার্স অ্যান্ড মাল্টিপল জেনারেশনের সিলেকশন আমরা এমন রাইস তৈরি করলাম যেটা একবার কাটার পরে একটা ফসল দেয়, তারপরে আবার গজায়, 50 দিন পরে আরেকটা ফসল দেয়, তারপরে একই গাছ আবার গজায় 50 দিন পরে আরেকটা দেয়, সো অন এন্ড সো ফোর্থ, এবং বছরে 5টা ফসল দেয়, 5টাই দিতে পারে। তারপরে পৌষ মাঘ মাস চলে আসে এবং আমরা দীর্ঘদিন ধরে এটা সিলেক্ট করব। তো অনেকে বলে উনি কেন পারলো, অমুকে তো পারে নাই, তো এটা তো অল্প রাটুন হয়, এগুলো বলে। কিন্তু তারা যেটা জানে না যে এইগুলাকে 5 ভাগ করার জন্য আমরা নির্মাণ করলাম থ্রু এ প্রসেস অফ সিলেকশন। এবং প্রত্যেকটা জেনারেশন আমরা দেখলাম আলাদা জেনেটিক্স আছে। যে জিন দ্বিতীয়বার কন্ট্রোল করে সেটা তৃতীয়বার করে না, সেটার জন্য আলাদা জিন আছে। আবার তৃতীয়বারের জন্য সিলেক্ট করতে হলো, চতুর্থবার, পঞ্চম। তো পঞ্চমই আমরা করেছি, এবার আমরা 100টা নতুন ভ্যারাইটি তৈরি করেছি। কারণ বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে যেটা হয় নাই, তো মুখে তো এটা করতে পারি নাই, এই টাইপের কথা বাজারে চালু আছে, আপনারা তো শুনেছেন সোশ্যাল মিডিয়া। তো আমার আমেরিকান প্রফেসর শুনে বললো, দেখো ইউ আর মেকিং এক্সট্রাঅর্ডিনারি ক্লেম, এক্সট্রাঅর্ডিনারি ক্লেম মিনস এক্সট্রাঅর্ডিনারি প্রুফ। তো তুমি 100টা ভ্যারাইটি তৈরি করো, তাহলে কেউ আর সন্দেহ প্রকাশ করবে না। তো এবার আমরা একেবারে ক্লিনিক্যালি মেডিকেলি 100টা পঞ্চবী ভ্যারাইটি তৈরি করছি এই সিজনে। এবং এখানে মোটামুটি এরিয়ার শট দেখা যাচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয় ফসল দিচ্ছে এমন একটা সময় যখন মানুষ নতুন করে লাগাইছে। তো ফার্মারদের ধান মাত্র গ্রিন হয়েছে, আমরা আরেকটা হারভেস্ট পেয়ে গেছি। তারপরে এটা আবার, তো আমরা স্যাটেলাইট থেকে দেখি, ড্রোন থেকে দেখি। স্যাটেলাইট থেকে যখন দেখতে পাই তখন আমরা যে ধানটা রিগ্রো করছে এটা স্যাটেলাইট থেকে দেখা যায় এনডিভিআই এর মাধ্যমে। নেক্সট স্লাইড, কুইকলি আমি একটু মুভ করি। এইরকম একটা পরিস্থিতি আমরা কাজ করি, আমাদের কোনো রিসার্চ ল্যাব নাই, ফার্মাররা মাঠে গিয়ে খোঁজাখুঁজি করতেছে। অসংখ্য মানুষকে আমরা চা নাস্তা খাওয়াই যে প্রায় ভাই প্লিজ মাঠে গিয়ে দেখো, বিশাল মাঠের ফিল্ডে একবার কাটার পরে লক্ষ লক্ষ গাছ আছে, সব মারা গেছে, কিন্তু সেই লাখে একটা যেটা দ্বিতীয়বার ফসল দিচ্ছে তাদেরকে খুঁজো। এইভাবে আমরা প্রত্যেকটা জেনারেশনে খুঁজলাম, খোঁজার পরে আমরা যেটা পাওয়ার পেয়ে গেলাম। নেক্সট স্লাইড। এবং এইখানে যেমন দেখা যাচ্ছে যে একটা মুহূর্ত যেখানে আমরা পেয়েছি, সব অন্য ধান এলোমেলো আছে এবং আমাদের ট্রাক্টর আসলে এই যে আমার ফার্মার কলিগ। এখানে কোনো গবেষণা প্রতিষ্ঠানের কোনো লোক নাই, কোনো বিদেশি তো নাই, দেশি কোনো ইউনিভার্সিটি টিচার বা স্টুডেন্ট নাই, সব আমি এবং আমার ফার্মার। এই যে রাসেল মিয়া, এই বিশাল একটা ধান আমরা পেয়েছি। নেক্সট স্লাইড। তো এখানে মোটামুটি দেখা যাচ্ছে যে কাটার পরে বেশিরভাগ ক্ষেত্রে তেমন কিছু হয় না, ফার্মার্স ভ্যারাইটি একটু এলোমেলো ঘাস করে দেয়, তারপরে মারা যায়। সরি, আর আমাদের এটা দেখেন যে উঠে গেছে। তো এটা জাস্ট একটা কনভেনশনাল জেনেটিক সিলেকশন, ব্রিডিং অ্যান্ড সিলেকশন, ব্রিডিং অ্যান্ড সিলেকশন, সাইকেলস অফ ব্রিডিং অ্যান্ড সিলেকশন। নেক্সট স্লাইড। এইখানে আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন যে অনেকে এসেছে, তারা দেখছে এবং এই যে কাটা হয়েছে, এটা একটা এক্সপেরিমেন্টাল ফিল্ড, এরকম এক একটা ফ্যামিলি এরকম লাইনে আমরা লাগাচ্ছি। আর এখানে এগুলো আসলে যেহেতু সিলেকশন ফর মাল্টিপল হারভেস্ট, এগুলো এমনিতে অনেক ধান তৈরি করে, এটা বাজারে সব হাইব্রিডকে টেস্টিংয়ে বিট করে, এই কারণে যে এটা সবচেয়ে শক্তিশালী ধানকে আমরা সিলেক্ট করছি। নেক্সট স্লাইড। এইখানে মোটামুটি দেখানো হয়েছে যে এই যে গ্রিন স্টেজ থেকে যে হারভেস্ট পর্যন্ত এটা স্যাটেলাইট দিয়ে ট্র্যাক করা যায়। এনডিভিআই যেটা সেন্টিনেল, সরি এটা খুব কাজ করবে, হ্যাঁ ওকে। নিচেরটা হচ্ছে সেন্টিনেল-2 আর উপরেরটা সেন্টিনেল-1, সিনথেটিক অ্যাপারচার রাডার ব্যাকস্ক্যাটার, মানে এটা খুব গাল ভরা একটা কথা। তার মানে হচ্ছে রাডারের পুরনো টেকনোলজি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টেকনোলজি ব্যবহার করে ধানটাকে ফলো করা যায়, ধানটা গ্রো করছে কিনা বা আবার ফসল দিচ্ছে কিনা, এটা স্যাটেলাইট থেকে দেখা যায়। দুইটা মেথড ইউজ করে, তাহমিদ এটার একটা এক্সপার্ট। তো ভেজিটেটিভ ফেজ আছে, রিপ্রোডাক্টিভ ফেজ আছে, তারপরে রাইপেনিং, ধানের 3টা ফেজ আছে, এগুলো স্যাটেলাইট থেকে ট্র্যাক করা যায়। তো কেউ বলতে পারবে না যে এটা হয় না,
এটা অবজারভার ডিপেন্ডেন্ট, এটা স্যাটেলাইট থেকে দেখা যায়। নেক্সট স্লাইড। তো স্যাটেলাইট থেকে কি দেখা যায় মোটামুটি এখানে, যে এটা হচ্ছে যে ফার্মারের এই গ্রিনটা একটা ফার্মারের, আর লালটা হচ্ছে আমাদের। তো ফার্মারেরটা এই পুরো বড় সিজন গেল, এখানে হারভেস্ট হলো, এটা পড়ে গেছে। তারপরে একটা ফেলো পিরিয়ড কালো, যেখানে ফার্মার কিছু লাগায় নাই, তারপরে সে আমন লাগাইছে। তো আমাদের দেশে বুড়ো করে আউশটা খালি রাখে, তারপরে আমন করে, এটা মোটামুটি আমাদের হয়। আর আমাদের তো দেখেন একটা ফসল দিল, তারপরে আবার আরেকটা দিচ্ছে। এই যে প্রত্যেকটা হারভেস্টকে একটা পিকের মাধ্যমে দেখা যাচ্ছে। দুইটা টেকনোলজি এখানে, সিনথেটিক অ্যাপারচার রাডারও তাই, একটা দিল তারপরে খালি মাছ, তারপরে আরেকটা। আর আমাদেরটা সব সময় উপরে। এটা একটা পেরেনিয়াল হ্যাবিট হয়ে গেছে, ধানটা সারাক্ষণ ফসল দিচ্ছে, আবার মারা যাচ্ছে, আবার দিচ্ছে। যেমন আম গাছে যেভাবে আম আসে, কিন্তু আম গাছ তো মরে না, ধানটা এরকম হয়ে গেছে। আমরা সবগুলা বাজারের হাইব্রিড কিনে এদেরকে আমরা আইডেন্টিফাই করবো না, কারণ এটার পিছনে তো লোকজন আছে, তাই না? আমরা বলবো না যে এটা লাল তীরের না কার, এটা না। আমরা হাইব্রিড 1, 2, হাইব্রিড 12 টেস্ট করলাম, আর এটা আমাদের ভ্যারাইটি। এটা একটা পার প্লান্ট বেসিসে 5টা প্লান্টের এভারেজ, সবগুলা হাইব্রিডকে এটা বিট করলো। নেক্সট স্লাইড। তো এটা বিশাল আকার ধারণ করে, যেমন 5th হারভেস্টের সময় আমি নিজেও খুব অবাক হলাম, কারণ এই টাইপের বায়োলজি আমিও দেখি নাই, কেউই দেখেনি। আমি চাইনিজদেরকে পাঠালাম, তারা বলে এটা তো খুবই আশ্চর্য, এটা কোন আমাদের কোনো হাইব্রিড নাকি? আমি বললাম যে না, এটা না। সো এনিওয়ে, ইটস এ নিউ ফিল্ড, নিউ ফিনোমেনন। নেক্সট স্লাইড। এবং এইখানে মোটামুটি দেখা যাচ্ছে কাঁঠা জায়গা থেকে যে আবার বিশাল ফসল দেখা যাচ্ছে। নেক্সট স্লাইড। এটা আমাদের লেটেস্ট রেজাল্ট। আমি চাইলাম, কারণ সবাই বলে যে এটা হতে পারে, কিন্তু উৎপাদন তো কমে যায়। স্যার, এটা আপনি কি করলেন? কারণ বইয়ে লেখা আছে রাটুন হয়, উৎপাদন কমে যায়। এই টাইপের ফোন আমি অনেক করব। তো এবার আমরা নতুন সিলেকশন করলাম এবং আমরা ডিমান্ড করলাম, কারণ 5th হারভেস্টটা তখন শীত ঘনিয়ে আসে, তখন আসলে উৎপাদন কমে। তো আমি বললাম আমি 5th বাদ দিব, কিন্তু আমি এমন ভ্যারাইটি তৈরি করবো যেটা একদম ডেড ইকুয়াল দিবে প্রথম থেকে, এবং এটা সেই ভ্যারাইটি একটা আর কি, মানে শূন্য কাটা আমরা বলি, মানে প্রথম হারভেস্ট, সেকেন্ড হারভেস্ট, থার্ড হারভেস্ট, ফোর্থ হারভেস্ট। আমরা যখন গুনলাম দেখি ইকুয়াল অথবা মোর। সো এই ধানটা লাগালে অবশ্যই কৃষক যা পেত তার 4 গুণ বেশি পাবে সারা বছরটা। এটা আমরা তৈরি করেছি। এবং এইখানে আমরা একটা বায়োলজিক্যাল স্প্রে, অনেকে সারের কথা বললো, তো আমরা একটা বায়োলজিক্যাল সার যেটা আমাদের কৃষকরা করতে পারে, বিভিন্ন পাতা টাতা মিশাইয়া কিছুটা গোবরের গোড়া দিলাম, সব দিয়ে আমরা একটা কনকশন বানিয়েছিলাম এটা। এবং এটা করলে এটা আরো বেড়ে যায়। এই মাল্টি হারভেস্ট স্প্রেটা একটা বায়োলজিক্যাল স্প্রের মাধ্যমে বাড়িয়ে দেওয়া যায়। এটাকে আমরা এইভাবে নির্মাণ করব। তো একটা বায়োলজি আমরা পেলাম যে শূন্য কাটা, 1 কাটা একটু কমে কোনো কোনো ভ্যারাইটিতে, কিন্তু আবার বেড়ে যায়, একটা সাইকেল ফলো করে। আর কোনোটা আবার সাইকেল টেকেল না, ইকুয়াল। তার মানে প্রত্যেকটা ভ্যারাইটি ইন্ডিপেন্ডেন্টলি আমরা বের করেছি, প্রত্যেকটারই একটা চরিত্র আছে, তাই না? অনেকে আছে না যে অঙ্কে ভালো, বিভিন্ন কারণে টিচার রাখার কারণে ভালো, আর কেউ নিজে থেকেই ভালো, এরকম। এই ভ্যারাইটিগুলো এরকম একটা মেজাজ দেখাচ্ছে যে তারা সবসময় ইকুয়াল, অথবা একটা সার দিলে তারা বাড়বে, সার না দিলে বাড়বে না, এরকম 100টা ভ্যারাইটি মানে 100টা গল্প আছে। নেক্সট স্লাইড। এখানে হলো ক্লাইমেট স্টোরি। তো দেখেন, যখন ক্লাইমেট মিটিগেশন করবেন, কার্বন ডাইঅক্সাইড অ্যাটমসফিয়ারে আছে, আমরা সবসময় বলি যে টু মাচ কার্বন ইন দ্য এয়ার অ্যান্ড টু লিটল ইন দ্য গ্রাউন্ড। তো এই যে প্যারিস অ্যাকর্ড বলে যে কার্বন ডাইঅক্সাইড মাটিতে চলে গেছে, 1.5 এর মধ্যে রাখতে হবে, বৈশ্বিক উষ্ণায়ন হবে, দিস ইজ অল ডিউ টু কার্বন ডাইঅক্সাইড। কার্বন না, অনেক মানুষ যারা কেমিস্ট্রি জানে না তারা কার্বন কার্বন বলে, কিন্তু ব্যাপারটা কি তারা জানে না। এটা একটা গ্যাস যেটা গিয়ে গ্রিন হাউসের মতো জমে, এই জন্য গ্রিন হাউস আছে। তো CO2 কে মাটিতে ফিরিয়ে আনা, যে আমরা গাছ লাগাই জানি, কারণ CO2 এবং লাইট মিলে CO2 কে সুগারে পরিণত করে, যেটা রুটে চলে যায়। এই জন্য আমরা গাছ লাগাই। যত গাছ লাগানো হবে তত কার্বনকে শুষে নিবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে শুষে নিবে। তো রাইস দিয়ে আমি দেখলাম এটা আরো পাওয়ারফুলি করা যায়, কারণ গাছ লাগাই অনেকদিন ওয়েট করতে হয়। আমাদের যে ট্রেডিশনাল 3টা ফার্মারের ভ্যারাইটি আমরা এখানে নিয়েছি, এগুলোতে রুট অনেক ছোট। ওই যে বললাম যে প্রাচীন মানুষ যখন পেরেনিয়ালকে অ্যানুয়াল করলো, সিজনাল করলো, তখন তাদের অজান্তে, কারণ মাটির নিচে খোঁড়াখুড়ি তো করে তো দেখে নাই কেউ,
15,000 বছর ধরে কেউ খুঁড়ে দেখে নাই যে এই যে করলাম এটা কেন খুঁড়বে, কেন দেখবে। এবং এটা ইনফ্যাক্ট বের করা অনেক কঠিন, বিশাল গর্ত করে, আদারওয়াইজ রূপটা ছিঁড়ে যায়। তো আমরা এরকম অভিনিবেশের সাথে কষ্টের সাথে করলাম এবং দেখলাম যে পার্মালের 3টা ভ্যারাইটি আর আমাদের পঞ্চপ্রি আকাশ পাতাল তফাৎ, 20 গুণ 30 গুণ তফাৎ ইন টার্মস অফ ওয়েট। যেমন আমরা নিজেরাও অনুমান করি নাই, আমরা তো পঞ্চপ্রি জন্য সিলেক্ট করেছি অ্যাবাভ গ্রাউন্ড, কিন্তু আমাদের অজান্তে আমরা এইসব জায়েন্ট আন্ডারগ্রাউন্ড রাইস তৈরি করেছি যেটার রুট ইজ ম্যাসিভ। এবং এই রুট মানে হচ্ছে এটার তুলনায় 10 গুণ কার্বন সেকোয়েস্ট্রেট। এটা একদম মডেল সিস্টেমে সবাই অ্যাকসেপ্ট করে নেবে। 10 গুণ বড় রুট মানে 10 গুণ মোর কার্বন ইন দ্য সয়েল। তো এটা তো আমি মনিটাইজ করিনি, কাউকে বলিও না, এটা সো ফার প্রাইভেট রিসার্চ। কিন্তু এটা যখন আমরা পণ্ডিতদের দেখাবো, ইনফ্যাক্ট কার্বন ডাটাও দেওয়া আছে না, দেখো নেক্সট স্লাইডে। তো আমরা যখন কার্বন মাপলাম, এটা আমি অনুমান করলাম যে এরকম হয়েছে। তো এখানে BR20, এই যে সব বিড়ি ভ্যারাইটি 20 সব আছে, স্বর্ণমাসি। কিন্তু আমাদেরগুলো যখন লাগালাম তখন এটা মাটিতে আমরা কার্বন মাপতেছি এবং অনেক বায়োলজিক্যাল স্যাম্পল আছে, সো একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে। 3 বছর ধরে আমরা মাপতেছি, 22, 23, 24 কার্বন অনেক বেড়ে যায়, মাটিতে কার্বন বেড়ে যায়, লট অফ কার্বন সেকোয়েস্ট্রেট। এখন এই যে ভাই বললেন এটা পার হেক্টর যদি আমরা লাগাই, 100 হেক্টরে লাগাই, অনেক টন, মানে অস্ট্রেলিয়ানরা এটাকে দেখে বললো যে মেয়ে তুমি তো অনেক টাকা পাবে। তো ওই টাকা আমরা এখনো চাই নাই, করি নাই, কিন্তু অবশ্যই পঞ্চপ্রিহি লাগালে রুট সিস্টেম দেখেন, এটা রিয়েল প্লান্টকে উৎপাদিত করে আনা হয়েছে। আর এটা হচ্ছে ফার্মার্স রুটের বিশাল, এবং উপরে কাটার পরে কি করে হয় এটা সব কিছু এখানে একসাথে দেখা যাচ্ছে। নেক্সট স্লাইড। সো কুইকলি আমি একটু বলবো। সো এই প্যারেনালাইজিং প্রোগ্রামটা আমরা সব কিছুতে শুরু করব, আমরা সব কিছুকে পঞ্চগ্রহী করে দেব, এটা আমাদের প্রতিজ্ঞা। তো আমরা শুরু করেছি বিভিন্ন ক্রপ, মানে জাস্ট ছবি আছে, এটা অনগোয়িং প্রজেক্ট এগুলো আর কি। যে কেন করব, কারণ উৎপাদন উপরে বেড়ে যাবে আর কার্বন সেকোয়েস্ট্রেট হবে সয়েলে। কাউনকে করেছি, গমে আমরা কাজ করছি এখন, দ্রুত যাও। আচ্ছা, তো সম্প্রতি আমরা গমে মনোনিবেশ করেছি এবং 2টা হুইট লাইন ক্রস করে একটা মেগা হুইট তৈরি করেছি, যেটা রুট সিস্টেম দেখেন অনেক বেশি। তো গমে আমরা মাত্র শুরু করেছি, গমেও তো রেজাল্ট নাই এখনো, কিন্তু আশা করি আগামীতে হবে। বিউটিফুল ফ্ল্যাক্সটা খুব ইম্পর্টেন্ট, কারণ ফ্ল্যাক্সের স্টেম থেকে হয়, যেটাকে পুরোনো দিনে বলতো লিনেন, কারণ ফ্ল্যাক্সের আরেক নাম হলো লাইনিয়াম। ওইটার ফাইবার থেকে যেটা জুটের মতো একটা বের হয়, এটার ফাইবার থেকে খুব সুন্দর ফুল। আমি বলি যে শুধুমাত্র ফ্লাওয়ারের কারণে ফ্ল্যাক্স লাগানো উচিত। এটার সিডটা আবার সুপার ফুড ফ্ল্যাক্স সিড, তিসি বলে আমাদের দেশে। আর এটার কাণ্ড থেকে যে ফাইবার বের হয়, এটা দিয়ে ফ্যাব্রিক তৈরি করা যায়। এই যে আমরা ফ্যাব্রিক বানালাম, গ্রামের মেয়েদের বললাম তোমরা ফ্যাব্রিক বানাও। পুরোনো দিনের আমরা যেমন সেই গ্রিকদের যুগে চলে গেলাম, তখন এটাই একমাত্র ফ্যাব্রিক ছিল তখন। এবং ফ্যাসিনেটিং হলো এই তিসিকে ফার্সিতে বলে কাত্তান, এবং এই ফার্সি শব্দ কাত্তান থেকে কটন কথাটা আসছে। কাত্তান মিন্স ফাইবার। তারপরে যখন পৃথিবীতে যখন তুলা আসলো, যেটা ফ্লাওয়ার থেকে আসে, তখন সবাই এটাকে কাত্তান বললো, এবং পশ্চিমারা শুনে এটাকে কাট্টান বলতে পারলো না, কটন বললো। এইভাবে কটন কথাটা উদ্ভূত হয়েছে, অনেকে জানে না। এখন মিথেনে আসি। তো আমরা স্যাটেলাইট থেকে ট্রপোমি 5 ইউজ করে, সেন্টিনেল 5 ইউজ করে মিথেন মাপা শুরু করলাম। তো এটা হচ্ছে পুরা বাংলাদেশের একটা মিথেন ম্যাপ। এটা তাহমিদের ডাটা, স্যাটেলাইট থেকে আমরা ডাউনলোড করেছি। ঢাকা শহরে সবচেয়ে বেশি মিথেন, একদম হৃৎপিণ্ডের মতো লাল দেখাচ্ছে। চিটাগং হিল ট্যাক্সি কম মিথেন, এখানে বিভিন্ন জায়গা আছে, সিলেটের হাওড়ে মিথেন কম। তখন আমরা ফোকাসিং করলাম ঢাকা সিটিতে, এবং ঢাকা সিটির একেবারে নেইবারহুড, স্ট্রিট বাই স্ট্রিট আমরা মিথেন দেখতে পাচ্ছি, কোন রাস্তায় বেশি মিথেন, কোন রাস্তায় কম মিথেন। মোটা দাগে নারায়ণগঞ্জ এরিয়া আছে এরকম ওল্ড ঢাকা, মিথেন অনেক বেশি। কোরবানির ঈদের সময়, বিকজ আমরা তো রিয়েল টাইমে মাপতে পারি, স্যাটেলাইট ফিরে আসে, কোরবানির ঈদের সময় যেখানে অনেক গরু জমায়েত করে, সেখান থেকে মিথেন নির্গত হয়।
এইটার জন্য আমাকে এই সমস্ত কাজের জন্য অস্ট্রেলিয়ানদের সাথে করেছি। আমি কোভিডের সময় এগুলো এনে এই দেশে এগুলো বলেছিলাম, এই আইডিয়াগুলো এটা কেউ ফান্ড করলো না, ইনফ্যাক্ট বেশি তেমন কোনো সময়ও দিল না। তো আমি গিয়ে যখন অস্ট্রেলিয়ানদের বললাম, তারা স্টার্ট আপ মডেলে কোম্পানি করলো, প্যাটেন্টগুলো তো আই হ্যাড টু রাইট ওয়ে টু দ্য অস্ট্রেলিয়ান্স, বাট অ্যাটলিস্ট আমি তো প্যাটেন্টে আছি, যদিও কোম্পানিটা আমি কম্পেয়ার করে করি না। নেক্সট স্লাইড। এবং আমরা মিথেন মিটিগেশনের জন্য আলাদা করে একটা মেজর ক্যাটল মিথেন আমাদের মেথড ইউজ করলে ক্যাটল মিথেন একদম গায়েব হয়ে যায়, আর কোনো মিথেন নেই ক্যাটলের মধ্যে। এটা আমরা অবশ্যই করতে পেরেছি এবং এটার জন্য একটা পাওয়ারফুল কোম্পানি রোগ বলে ওইটা না হয়েছে, যেটা এখন আমাকে বলছে ফান্ড রেজ করো। আমি ব্র্যাকটেক বাংলাদেশ সরকারকে, এবং এটা আমি কিভাবে করলাম, একটা স্ট্রেইন ফাঙ্গি আইসোলেট করলাম 4388, যেটা গরুকে খাওয়ালে গরুর পেটে আর মিথেন হয় না। সো এটার ক্লাইমেট মানে মিটিগেশন পোটেনশিয়াল ইজ এনর্মাস। এবং আবার এই বাংলাদেশের যারা আছেন সরকার ইনক্লুডেড, আমি সবাইকে বলবো যে একটা টাকা দিয়ে টাকা পয়সা ইনভেস্ট করে এই কোম্পানির একটা অংশ কিনতে পারে, এই পসিবিলিটিটা আছে। এটা আরেকটা দ্বিতীয় প্যাটার্ন কিভাবে আমরা পেলাম ক্যাটল মিথেন মিটিগেশনের জন্য। এই যে এটা মানে এটা একটা এনজাইম যেটা মিথেনকে গায়েব করে। তো আমি হান্ড্রেডস অফ ফাঙ্গি মানে সয়েল ফাঙ্গি আইসোলেট করে একটা হঠাৎ করে অলমোস্ট ডিভাইন ইন্টারভেনশন বা আমরা বলি যে আল্লাহর হুকুমে হঠাৎ করে একটা পেলাম। এটা তো আমি কিছু করিনি, তাই না? প্রকৃতিতে এটা একটা ছিল, যেমন এক কোথায় বসেছিল। এটা তো মিথেন মিটিগেশনের জন্য তো এইভাবে তো আমরা চিন্তা করি না যে মিথেন মিটিগেশন যে এখানে বানিয়ে রাখছে আর আমি এটাকে খুঁজে পেলাম, এরকম তো হওয়া অসম্ভব। বাট আই ওয়াজ লাকি দ্যাট উই গট ওয়ান অ্যান্ড গট অনলি ওয়ান। দেখেন এইগুলো কোনো, কারণ লিটারেচারে আছে মানুষ এগুলো করেছে, কিছু হয় নাই, কিন্তু আমরা হঠাৎ একটা পেলাম অস্ট্রেলিয়ান সয়েলে, যেটা এটা ভালো, এটা কাজ করে। এবং সি উইড অ্যাসপারাগাপসিস সবাই করছে, আপনারা অ্যাসপারাগাপসিস ট্যাক্সিফোরবিস দেখবেন, ওইটা গরুকে খাওয়াচ্ছে, সব দেশ করছে, যাদের এই কোস্টলাইন আছে তারা করছে, কিন্তু আমাদের এইটা অ্যাসপারাগাপসিসের চেয়ে অনেক ভালো। আই থিঙ্ক দ্যাটস অ্যাবাউট ইট। আমি আর বেশি বলবো না। এটা আমার দেখো তোমাদের ছবি, এখানে সবাই আমরা কৃষি নির্ভর অ্যাটমসফিয়ারে কাজ করি। যে মেয়েরা ওরা রাইস কালেক্ট করেছে, ও জাকিয়া বেগম, ও নরসিংদীর ছোট টাউন, তাহমিদ, মোহাম্মদ কাউসার, এরা আমার কৃষক ছাত্র বলতে পারে। সো এই অবস্থায় আমরা কাজ করি, এন্ড দিস ইজ প্রিটি মাচ দ্য স্টোরি। ক্লাইমেট এবং ফুড সিকিউরিটি মিলিয়ে আমাদের যে কাজ সেটা আমি বললাম।